17 বছর বয়সে আমি কি পাপ করেছিলাম, আমার জীবনে এতটাই ভুল মানুষ কেন এলো। আমি তো তাকে কখনো চিনতাম না, যদি নিজ পরিচয়ে হতো মেনে নিতাম। তারপর একটা সময় চিন্তা করলাম বাচ্চাটার জন্য যে না, আমাকে বাঁচতে হবে। বংশীয় নিয়ম, আমার দাদা 5 পাসের পরে মেয়েদের বিয়ে দিয়ে দেন। তো আমি তখন একটাই কথা বলতাম যে আমি এসএসসি পরীক্ষার পরে বিয়ে করব, কানা খোড়া যার সাথেই বিয়ে দিবেন। তো অনেক কষ্ট করে এসএসসি পরীক্ষাটা দেই। তো এসএসসি পরীক্ষার আমি খুব শর্টে বলছি, এসএসসি পরীক্ষার যে যখন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা চলে, তখন আমাদের গ্রামের একজন চাচাতো ভাই, উনি হচ্ছে যিনি আমার হাজব্যান্ড ছিলেন, ওনাকে নিয়ে এসেছিলেন আমাকে দেখানোর জন্য। তো সেই 17 সালে আমি এসএসসি পরীক্ষা দেই, 2000 সালে আমার জন্ম। তো তখন হচ্ছে একেবারেই পারিবারিকভাবে আমাদের বিয়েটা ঠিক হয়। তো বিভিন্ন টানাপোড়েন, তারপরে হচ্ছে আমার ভাসুর বিয়ে করেছিলেন না, তো আমার শ্বশুরবাড়ি থেকে সময় চান, এভাবে করে প্রায় 1 বছর কেটে যায় আমাদের। মানে বিয়ের পরে আপনি বাবার বাড়িতেই ছিলেন? না না, বিয়ে তখন ঠিক হয়েছিল। ও আচ্ছা, ঠিক হয়েছিল। তারপরে একটা পর্যায়ে মার্চে বিয়ে ঠিক হয়, নভেম্বরের 26 তারিখে আমাদের বিয়ে হয়। তো তখন আর কি আমার লাইফে সেই প্রথম ছিলেন, এবং পারিবারিকভাবেই পশ্চিমকালেও তাকে কখনো দেখি নাই আমি। তো এভাবেই তখন মনে হতো যেন পৃথিবীর সব থেকে ভালো মানুষ তিনি, তাকে যেভাবে আমার সামনে রিপ্রেজেন্ট করতেন। তো আমি কখনো মানে আমার কল্পনাতেও আসেনি তার মধ্যে খারাপ এক বিন্দু কোনো কিছু। আমাদের বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, ফকিরহাট থানায় তাদের বাড়ি। তো তিনি হচ্ছে রানার কোম্পানির ডিলার, এই যে বাইকের এবং পিকআপের শোরুম ছিল। এখন আমি যদিও তার বিষয়ে অবগত নই। তখন হচ্ছে তো 1 বছর আমি তো কেটে যায়, আমার লেখাপড়া হয় না। 18 সালে অনেক বলে কই আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি আইন নিয়ে পড়াশোনা করব, ইন্টার কমপ্লিট করে আইন নিয়ে পড়াশোনা করব। কিন্তু তিনি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন, তো বললেন বিএসসি করতে পারেননি আর্থিক অনটনের কারণে। তো আমাকে দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। তো 2018 সালে আমাকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে একটি টেকনিক্যাল কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দেন। অনেক দুজনের মধ্যে বোঝাপড়া ছিল। তো ওখানে আমাকে বাসা ভাড়া নিয়ে দেন। বেশ প্রথম সেমিস্টার আমি পরীক্ষা দিই। সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগে আমাকে ফকিরহাটে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ আমার শ্বশুরবাড়িতে। তখন যখন থেকে তার কাছে থাকা শুরু করলাম, তখন থেকে আমি যেন ওই মানুষটাকে আর চিনতে পারছি না, মানে একেবারেই ভিন্ন। মাঝরাতে অন্য মেয়েদের কল আসে, একে একে করে আমি সব কিছু বুঝতে পারি যে আমি যে মানুষটাকে চিনতাম সম্পূর্ণ ফেক। সে আমার অনুপস্থিতিতে একাধিক মেয়েদের প্রতি আসক্ত। তো একটা পর্যায়ে আমি অশান্তি হতো সংসারে, কারণ আমি তাকে প্রচণ্ড রকম ভালোবাসতাম, যে মনে হয় যে অন্ধ ভালোবাসা, এর থেকে পৃথিবীতে বোধহয় কোনো ভালোবাসা থাকে না। তখন প্রচুর ইমোশন কাজ করতো আমার মধ্যে। তো তারপরে একটা সময় বড় বোন এবং মাকে বললাম বিষয়টা, যেরকম আমার হাজব্যান্ড তো বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে, তো তারা বললেন যে আগেকার দিনের মানুষ বললেন যে বাবু নাও, বাচ্চা নাও, ঠিক হয়ে যাবে, এই বয়সে ছেলেরা একটু থাকে এরকম। তো আমি মনে করলাম যে ঠিক হয়ে যাবে। তো আমি কনসিভ করলাম। তখন 2019-এর মার্চে আমি কনসিভ করলাম। তো সেদিন থেকে সে যেদিন কনসিভ করেছি সেদিনের যে ব্যবহারটা ছিল, সে আমাকে যেদিন বলেছি যে আমি কনসিভ করেছি, সেদিন সে বলেছিল যে আমার সামনে থেকে চলে যাও, না হলে তুমিও বাঁচবে না, তোমার পেটে সন্তানও বাঁচবে না। আমি মনে করেছিলাম যে না, আমি কোনো কিছুর বিনিময়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলবো না, কারণ এটা বোধহয় পৃথিবীর সব থেকে বড় পাপ হবে। কিন্তু আমি জানি না সেদিন এই কাজটা করা ঠিক হতো কিনা। আমি সেদিন থেকে আমার বাচ্চাটার জীবনে যুদ্ধ, আজ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমার বাচ্চার জীবনে যুদ্ধ। আমি পুরো 9 মাস অসুস্থ ছিলাম। সে 9 মাসই আমি শুনেছি, আমি দেখেছি 10 লাখ টাকা দিয়ে প্রাইভেট কার কিনেছিল, 6 লাখ টাকা দিয়ে বাইক কিনেছিল, আমার ঘর সাজিয়েছিল 2টা রুম, তা মনে হয় প্রায় 4-5 লাখ টাকার ফার্নিচার, ডাবল ডোরের ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব কিছু দিয়ে উল্লাসে মেতেছিল।
আমাকে মাসে মাসে 5,000 টাকা পাঠাতো। আমি খুলনাতে বাসা নিয়ে থাকতাম। তো একটা পর্যায়ে 9 মাস পরে যখন আমি একদিন আমার পেইন হলো, তারপর ডাক্তারের কাছে নিল, বলছে ফলস পেইন, বাচ্চার ওজন 2 কেজি 200 গ্রাম, কোনোভাবেই সিজার করা সম্ভব না। তখন সেই দিনও আমার সাথে বেইমানি করলো, সব কিছু কনফার্ম করে আমাকে বলছে যে সিজার করে নাও। সেদিন আমাকে ডাক্তার বললেন যে তোমার বাচ্চার লাইফ রিস্ক আছে। আমি সেদিন সিন ক্রিয়েট করেছিলাম যে আমি মরে যাব, কিন্তু আমার বাচ্চাকে কোনো কিছুর বিনিময়ে মারতে পারবো না। তারপরে কাজ হয়নি, সেদিন তার জেদের কাছে হার মানতে হয়েছিল, আমাকে সিজার করতে হয়েছিল। যতক্ষণ সিজারের কাজকর্ম যা কিছু চলছিল আমি সব কিছু বুঝতে পারছিলাম, আর শুধু কান্নাকাটি করতেছিলাম এবং আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ, আমি তো কোনো পাপ করিনি, আমার সুখের জন্যই আমি আমার বাচ্চাকে পৃথিবীতে আনতে চেয়েছি, তাহলে ওকে কেন মেরে ফেলবে, আমাকে মেরে ফেলো। তখন আল্লাহ রহম করেছিলেন, 2 কেজি 500 গ্রাম হয়েছিল, 2.5 কেজি ওজন হয়েছিল এবং সুস্থ ছিল, আমিও সুস্থ ছিলাম। তারপর থেকে আমাকে আমাদের বাসায় নিয়ে যায়, মোটামুটি ঠিক ছিল। বাচ্চার 26 দিন বয়সের সময় সে যশোর ঝিনাইদহে একটি মেয়ের সাথে বেশি আসক্ত হয়ে পড়ে। তো 26 দিন বয়সের সময় সে চলে যায় মেয়েটার সাথে দেখা করতে। তারপর থেকে আবার অশান্তি, এভাবে তারপর 19 সালে প্যান্ডামিক সিচুয়েশন শুরু হয়, 20 সালে বোধহয়, 20 সালে 19 ডিসেম্বরের 1 তারিখে হয় বাবু। 20 সালে তারপর করোনা পরিস্থিতি শুরু হয়। তারপর থেকে 4 মাস বয়সের সময় পর থেকে বাবুর দুধ কেনা লাগতো বাড়তি। তখন থেকে মানে অশান্তি দেখতাম। দৈনিক সে 2 প্যাকেট ব্যঞ্জন খেত, কিন্তু বাবুর দুধ কিনতে কষ্ট হয়ে যেত তার। 26 দিন বয়সের সময় মেয়েটার সাথে দেখা করতে যাওয়ার পর থেকে আমাদের মধ্যে অশান্তি শুরু হয়। তারপর এভাবে করতে করতে তার ফ্যামিলিকে আমি জানাতাম, তারা সবসময় তাদের ছেলের সাপোর্ট করতেন, কখনো আমাকে বুঝতে চাইতেন না। আমি শুধু আমার জীবনের সব কিছুর বিনিময়ে আমি সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, আর কিচ্ছু চাইনি। আমি ভেবেছিলাম যে এই মানুষটার সাথে সারাটা জীবন পার করা সম্ভব নয়, কিন্তু ভেবেছিলাম বাচ্চাটা বাবা শব্দের অর্থ বুঝুক, শুধু এতটুকু বুঝুক যে বাবা কাকে বলে। 7 মাস বয়সের সময় বাবা ডাকতে পারতো না, কিন্তু প্রচুর বাবা পাগল ছিল। কোনোভাবেই হলো না। একদিন রাতে মেয়েটাকে নিয়ে গ্যাঞ্জাম হলো, তখন রাত 2:30 বাজে সে আমার বাবাকে ফোন দিয়ে বলছে কালকে আপনার মেয়েকে নিয়ে যাবেন। তো বাবাকে আসতে বলা হলো। আমি আবার ওই মুহূর্তে বাবাকে ফোন দিয়ে বললাম যে এত রাতে কিছু হয় নাই, আসার দরকার নাই। আমার ফোনটা নিয়ে ভেঙে ফেললেন। তখন আমি ফেসবুকিং বা এগুলোর প্রতি কোনো ছিল না, এমনি অ্যাকাউন্ট ছিল। তারপরে হলো কি, আমার বাবা আসলেন তার পরের দিন, ভালোভাবে বুঝিয়ে টুঝিয়ে এমনি পাঠিয়ে দিলেন আমাদের বাড়িতে। সেদিন রাতে সে আমাকে জানালো যে 1 সপ্তাহ পরে তোমার ডিভোর্স নোটিশ পৌঁছে যাবে, আমি তোমার সাথে থাকবো না। সে অন্যায় কাজ করতো, আমি সেগুলোকে সাপোর্ট করতাম না। নেশা জাতীয় খাবার খেতো, সেগুলোকে পছন্দ করতাম না। মেয়েদের সাথে কথা বলতো, এগুলোকে পছন্দ করতাম না। এজন্যই সে আমার সাথে থাকতে চায় না। আমি কতবার পা ধরেছি আমার শাশুড়ির, আমার ভাসুরের, কোনোভাবেই আমাকে তারা জায়গা দিল না। 1 সপ্তাহ পরে যখন ডিভোর্স নোটিশ পৌঁছালো, আমাকে সবাই সাজেস্ট করলো মামলা করার জন্য। আমি করিনি। আমি যেদিন শুনলাম যে আমার কাকা হচ্ছে ডাকপিয়ন, যে আমার কাকার কাছে ডিভোর্স নোটিশ এসেছে, আমি ওই দিন বিশ্বাস করতে পারিনি। বলছি না, এটা হতে পারে না। আমি আজও দেখিনি ডিভোর্স পেপার। এটা হতে পারে না, কারণ আমাদের সম্পর্ক এতটাও নিচে চলে যায়নি যেটা ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। একটা পর্যায়ে হলো কি, তারপরে আমি কিছুই করিনি। 1.5 মাস চলে গেছিল। তারপরে হচ্ছে তাদের ওখানকার চেয়ারম্যান, আমাদের এখানকার চেয়ারম্যান মিলে একটা সমঝোতার মাধ্যমে আমাকে আবার লিখিতভাবে নিয়ে নেয়। বলে যে তুমি তালাকটা উইথড্র করে দিও এবং স্ত্রী সন্তান নিয়ে সংসার করো। তারপরে নিল, আবার শ্বশুরবাড়িতে গেলাম এবং কোনো রকম কিছু ছাড়া
স্যার এক মিনিট। হুম। তারপর 90 দিন পার হওয়ার পরে আবার একটা ঝগড়া ইস্যু করে আমাকে বের করে দিল, বলল যে তোমার আর এই বাড়িতে কোনো অধিকার নাই। বলছি কি কারণ? বলে যে তুমি আমার তালাকপ্রাপ্ত স্ত্রী। অর্থাৎ 90 দিন পার হয়ে গেছে, সে তালাক উইথড্র করেনি। তারপর এরপরে 1 মাস হয়ে গেছে, আর নিতে আসে না। তারপর একদিন জানতে পারলাম, আমি যে ফ্ল্যাটে থাকতাম, পাশের একজন ফোন দিয়ে বলতেছেন যে আপনার হাজব্যান্ড ধরা পড়ছে পুলিশ সাংবাদিকের কাছে। আমি কি কারণ? বলছে একটা মেয়ে নিয়ে এখানে ফ্ল্যাটে ছিল অবৈধ অবস্থা। পরে আমি যাই, ফকিরহাট থানায় তাকে অ্যারেস্ট করে। আমাকে সব কিছু বলে ওসি সাহেব। আমি বলি যে আমি সংসার করতে চাই। 3 দিন তাকে রাখার পরে কোর্টে চালান করে দেয়, বলে যে এই মামলা আমি মেটাতে পারবো না। কোর্টে যেদিন সে চালান করে দিয়েছে তার পর দিন সেই দিন বিকালে বের হয়ে আসছে। দুপুরে গেছে, বিকালে বের হয়ে আসছে জরিমানা দিয়ে। 290 মামলা হয়েছিল। এরপরে আমি 9 তারিখ, নভেম্বরের 9 তারিখ, 20 সালের নভেম্বরের 9 তারিখ সে ওখানে হয়। আমি তারপরে 14 তারিখে বোধহয় আমি তারপর কি করব, তারপরেও আমি সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য একটি মামলা করেছিলাম। যে আমাকে যে ডিভোর্সের নোটিশ পাঠানোর পরে তারপরে যে আবার নিয়েছে, কিন্তু তখন তালাক উইথড্র না করে বিবাহ বহির্ভূত সম্পর্কে আমাকে নিয়ে থেকেছে, এটা সে অন্যায় করেছে 2 মাস। তো এই অনুযায়ী মামলা করলাম। তো মামলার তদন্ত দিল পিবিআই সম্পূর্ণ ভুল তথ্য দিল, যেটা একেবারেই টোটালি আমি কখনো করিনি, বরং আমার নামে অপবাদ দিল। এভাবে করে তদন্ত দিল। প্রায় 1 বছর মামলাটা চলল। সেই নভেম্বরে চলছে, আর গত মাসে সেটা খারিজ করে দিচ্ছে, বেকসুর খারিজ করে দিচ্ছে। আমি কয়েকবার জজকে মুভ করলাম, সামনে জজের তার মানে সামনে। আপনারা কি এখন সেপারেটেড? টোটালি আপনি এই যে মামলা করলেন তখন কি ওনার বাসায় না আপনার নিজের? না, আমি মামলা করেছি তখন তো ওই যে সে অন্য মেয়ের সাথে 290 মামলায় ধরা পড়লো, ওর আগেই তো আমাকে বের করে দিয়েছে। আপনি চলে আসছেন? হ্যাঁ, আমাকে বের করে। আমি একটা মুহূর্তের জন্য স্যার চলে আসিনি। আমি আমার বাবাকে ফোন দিয়ে বলেছি যে আমি মরে যাব, আমার শ্বশুরের ভিটে আমাকে কবর দিয়ে রাখবে, তবু আমাকে নিতে আসবে না। ওকে। তো আপনি যখন নিজের মতো করে বাবার বাড়িতে থাকা শুরু করলেন, তারপর আপনি আপনার জীবন সম্পর্কে চিন্তা শুরু করলেন যে হ্যাঁ, আমার তারপর একটা নভেম্বরে মামলা করলাম। তারপর থেকে আমি প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, যে আমি 17 বছর বয়সে আমি কি পাপ করেছিলাম, আমার জীবনে এতটাই ভুল মানুষ কেন এলো। আমি তো তাকে কখনো চিনতাম না, যদি নিজ পরিচয়ে হতো মেনে নিতাম। তারপর একটা সময় চিন্তা করলাম বাচ্চাটার জন্য যে না, আমাকে বাঁচতে হবে। তখন আমি একদিন শুরু করলাম যে একেবারে শূন্য থেকে, আমার হাতে তখন কিছু ছিল না, একটা ফোনও ছিল না, ফোনটাও ভেঙে ফেলেছিল। তখন আমি ভাবলাম যে আমাকে কিছু করতে হবে। বাবা মা অনেক গরিব, একটা ভাই অটো ভ্যান চালায়, বড় ভাই, তো সংসার টেনে উঠতে পারে না, তারও বাচ্চা আছে, বউ আছে। এর ভেতরেই বাবা মা দুজনেই অসুস্থ হয়ে যায়। মা টোটালি বিছানায় পড়ে গেছিল, কোমরের 5টা করে হাড় ক্ষয়ে গেছে এবং মেরুদণ্ডের 5টা করে হাড় ক্ষয়ে গেছে। তো তারা হাঁটতে পারে না। মা এখন এই 3 মাস সুস্থ হয়েছে কিছুটা, বাবা এখনো হাঁটতে পারে না। তো ভাবলাম যে আমাকে কিছু করতে হবে। তারপর স্থানীয় একটি ঋণদান সংস্থা থেকে 15,000 টাকা লোন তুলে খুলনা থেকে বাগেরহাট, অর্থাৎ 100 টাকা ভাড়া খুলনা থেকে আমাদের বাড়িতে, আমি জামা কাপড় নিয়ে একটা 3 পিসে 100 টাকা লাভ করে 50 টাকা লাভ করে বিক্রি করতাম, বাড়িতে রেখে। কোথাও বের হতাম না, কারণ যেই বয়সে আমি স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়বো, এখন আমি হয়তো জেনারেল লাইনে পড়লে অনার্স 3rd ইয়ারে থাকতাম। তো সেই বয়সে আমি জামা কাপড় বিক্রি করতেছি, এটা আসলে সত্যি আমার কাছে লজ্জা মনে হতো। তখন তো স্যার আপনার প্ল্যাটফর্মটা আমি পাইনি, বা যে কোনো কাজই যে ছোট নয় এটা তখন অনুভব করতে পারিনি। তো একটা সময়ে আমি ভাবলাম যে এটাতে হচ্ছে না, লোন টেনে তারপরে বাচ্চার দুধ কেনা, একটা জামা কাপড় দিয়েও আমাকে, একটা বাচ্চার একটা কাঁথা নিয়েও আমি বের হইনি, একটা দুধের টাকা সেই গত বছর থেকে আজকে পর্যন্ত
তার কত অসুস্থতা, কত কিছু গিয়েছে, কখনো একটা বারের জন্য খোঁজও নেয়নি তার রক্তের সন্তানকে। জন্মদাতা পিতা সে।